সকালে অভ্রকে বেডটি দিতে এসে রূপা দেখল অভ্রর ফোনটা বেজে যাচ্ছে আর মানুষটা অঘোরে ঘুমোচ্ছে। রূপা গায়ে ধাক্কা দিয়ে বলল, কি গো, ফোনটা বেজে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? অভ্র ধরফর করে উঠে ফোনটা ধরতেই দেখল গ্রাম থেকে মায়ের ফোন। অভ্র বলল, বলো মা, এত সকালে ফোন করলে? শরীর ভালো আছে তো তোমার? মা বললেন, শরীর ভালো আছে রে তিনু, কিন্তু চোখ ঠিক নেই। একটা চোখ এখানে ছানি কাটিয়েছি তো তেমন ঠিক হলো না। সেটাতে তো ঝাপসাই দেখতাম, এখন ডান চোখটাতেও ঝাপসা দেখছি। মায়ের তিনু ওরফে অভ্র বলল, ঠিক আছে, তোমার এই চোখটা এখানে অপারেশন করিয়ে দেব। তুমি কবে আসবে বলো, আমি গিয়ে তোমাকে নিয়ে আসব। মা বললেন, তোকে আসতে হবে না, আমি সুখেনের সঙ্গে পরশুদিন চলে যাব। এবারে গিয়ে নাতির সঙ্গে কিছুদিন থাকবো ভাবছি। কিছুদিন কেন মা, তোমাকে তো কবে থেকেই আমাদের সঙ্গে থাকতে বলছি। সুখেন তো বৌমা নিয়ে ওখানেই এখন থাকছে। সে তোমার বাড়ি ঘর জমি বাগান সব দেখে রাখবে। সুধাময়ী বললেন, দেখি আগে যাই তো। রূপা বলল, মা কি পার্মানেন্টলি এখানেই থাকবে? অভ্র বলল, কেন বলো তো? মাকে তো আমি অনেক দিন আগে থেকে এখানে আনতে চেয়েছিলাম। মা দেশের বাড়ি ছেড়ে থাকতে চায় না, তাই ওখানে থাকছে। রূপা বলল, তুমি তো ওখানে মায়ের আরামের জন্য একটা বড় পাকা ঘর, অ্যাটাচড বাথরুম আর একটা বড় সেগুন কাঠের খাট করে দিয়েছিলে। তখন তো আমি একবারও নিষেধ করিনি। অভ্র বলল, তুমি নিষেধ করলে আমি শুনবো, এটাই বা তুমি ভাবলে কি করে? তোমার মা বাবার ব্যাপারে, তোমার দেওয়া থোয়া বা এখানে থাকার ব্যাপারে আমি কি কখনো কোনো আপত্তি করেছি? রূপা মনে মনে বলল, তার বিয়ের সময় শাশুড়ি মা অনেক গয়না দিয়েছিলেন, তারপর ধীরে ধীরে বাকি গয়নাগুলোও দিয়ে দিয়েছিলেন। ওনার কাছ থেকে আচার বড়ি নারকেল নাড়ু এটা সেটা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই। আর যদি কিছু গয়না থেকেও থাকে, সেই গয়না তো শাশুড়ি মরলে তারই পাওনা। বেশ তো নিজের ডেরাই ছিল। ছেলে তো যথেষ্ট কর্তব্য করছিল, তার হাড় জ্বালাতে এখানে পাকাপাকি ভাবে আসার দরকারটা কি ছিল? একটু চুপ করে থেকে রূপা বলল, তোমার মায়ের ব্যাপারে কিছু বললে তোমার গায়ে এত ফোসকা পড়ে কেন বলো তো? তুমি যে এত খরচ করে ঘরটা বানালে, সেটা কি কোনো কাজে লাগলো? মা তো সেই মাটির ঘরে চৌকিতেই ঘুমোয়, একেবারে কি কাজে লাগে না? আমরা গেলে তো ওই ঘরটায় থাকি। আমরা কবে যাব না যাব বলে ফালতু খরচ করার দরকার ছিল? ছেলে বড় হচ্ছে, ওর পড়ার পেছনেও তো অনেক টাকার দরকার। রূপার কথাগুলো অভ্রর মাথার উপর দিয়ে চলে গেল। সে খানিকটা নস্টালজিক হয়ে বলল, আসলে আমিও তো ওই মাটির ঘরেই বড় হয়েছি। বৃষ্টির আওয়াজটা ঠিক মিষ্টি একটা বাজনার মতো মনে হতো। জানো, সেই শব্দ শুনতে শুনতে আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম। মা এখনো যে ঘরটায় থাকে সেটা আমরা মায়ের ঘর বলতাম, আর একটা ঘরকে বলতাম বৈঠকখানা, একটা ভাঁড়ার ঘর। একটা ঘর ছিল অতিথিদের জন্য। ওই বৈঠকখানাটি পরে আমার ঘর হয়েছিল। মায়ের ভাঁড়ার ঘরে মাটির জ্বালাতে চাল ডাল ভাঁড়ারের আর সব জিনিস, কত রকমের আচার, আম তেল বড়ি পাকা তেঁতুল আমশি সব মাটির হাঁড়ি কুড়িতে থাকতো। আর ওই সব কিছুর সংমিশ্রিত গন্ধে ঘরটা মোমো করত। কাঁচা কাপড় ছাড়া ওই ঘরে মা বাবাকেও ঢুকতে দিত না। সেই গন্ধটা আমি এখনো খুঁজি। মা এখনো পুরনো দিনের ব্যাপারটা বজায় রেখেছেন।
আজও মা সারা দিন খুটখুট করে কত কি যে বানায়, আর সুখেনকে দিয়ে গাছের আম, বড়ি, আচার সব গুছিয়ে পাঠিয়ে দেয়। রূপা বলল, আমি কি বলেছি উনি পাঠান না? আসলে মা যেখানে থেকে অভ্যস্ত সেখানে থেকে এই বদ্ধ ফ্ল্যাটে থাকতে ওনার ভালো লাগবে? উনি মাঝে মাঝে এখানে 2-10 দিন থাকেন, সেটাই তো ভালো ছিল। ওখানে ওনাকে দেখাশোনা করার জন্য সুখেন আর তার বউ তো ছিল, তাদের জন্য তো মা একটা ঘরও ছেড়ে দিয়েছেন। অভ্র বলল, মা চোখের ছানি অপারেশনের জন্য আসছেন। মা বলেছেন তার এখন নাতির সঙ্গে থাকতে ইচ্ছে করছে। আচ্ছা, মা যদি এখানে স্থায়ীভাবে থেকে যায় তাহলে সমস্যা কোথায়? তোমাদের সঙ্গে সঙ্গে মাকে দেখা আমারও তো দায়িত্বের মধ্যে পড়ে। আমি বিদেশ বিভুঁইয়ে থাকলে অন্য কথা ছিল। রূপা বলল, সমস্যা তোমার নয়, সমস্যা আমার। কারণ রান্নাটা তো আমাকেই করতে হয়। ওনার খুব ছোঁয়াছুঁয়ির বাতিক। তারপর আঁশ নিরামিষ রান্না। এখানে তো তোমার ছেলের জন্য মাছ, মাংস, ডিমের কারবার। সে তো সবজি মুখে তুলতেই চায় না। সেটা তো তোমার জন্য। ওকে সেভাবেই তুমি তৈরি করেছো। ভবিষ্যতে হোস্টেলে গেলে ওর কপালে অনেক কষ্ট আছে। সেখানে তো কি খাবি বাবু বলে মুখের কাছে খাবার নিয়ে কেউ সাধাসাধি করবে না। তোমার আপত্তি থাকলে স্পষ্ট করে বলো। আপত্তি করলে তো তোমার প্রতিদিন 20 মুখ দেখতে হবে। অনেক কিছু তো মন না চাইলেও মেনে নিতে হয়। আমিও না হয় মেনেই নেব। নির্দিষ্ট দিনে সুখেনের সঙ্গে সুধাময়ী এলেন। রূপা 2 গ্লাস লেবু মিশিয়ে শরবত এনে ব্যাগের সংখ্যার দিকে তাকিয়ে মনে মনে বলল, তাহলে এখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা নিয়েই আসা হয়েছে। জোর করে মুখে হাসি ফুটিয়ে প্রণাম করে বলল, মা, আসতে কোনো কষ্ট হয়নি তো? সুধাময়ী বললেন, না মা, তুমি ভালো আছো তো? তোমার মুখখানা বড় শুকনো লাগছে। তুমি ভালোবাসো বলে আমি আম তেল, আমের মিষ্টি, আচার সব এনেছি। আম পাকলে সুখেন এসে দিয়ে যাবে। দাঁড়াও, আগে সব বের করি। অভ্র বলল, পরে বের করো মা, আগে একটু বসো তো। না রে, 1 কেজি টাটকা ঘিও এনেছি। এখনই বের না করলে সব উল্টে পাল্টে যাবে। তুই তো গাওয়া ঘিয়ের পরোটা খেতে ভালোবাসিস। ব্যাগ থেকে একে একে আচার, বড়ি, ফুলবড়ি, নারকেল নাড়ু বের করতে করতেই নাতি শুভ্র লাফাতে লাফাতে এসে বলল, ঠাম্মা, আমার তিলের নাড়ু, চিড়ের নাড়ু কই? সব আছে দাদু ভাই। তোমার কোন ক্লাস হলো? শুভ্র বলল, ক্লাস 9। বাহ দাদু ভাই, তুই তো এখন জেন্টলম্যান হয়ে গেছিস। শুধু গোঁফ দাড়ি গজাতেই বাকি। অভ্র বলল, সুখেন, তুই আজ থাকবি তো? না দাদা, আমি খাওয়া দাওয়া করেই চলে যাব। তাহলে যা, স্নান টান সেরে নে। 4 দিন পর বেশ সুষ্ঠুভাবে ছানি অপারেশন হয়ে গেল। রূপা যন্ত্রের মতো চোখে ড্রপ দেওয়া থেকে গা স্পঞ্জ সবটুকু হাসি মুখে করল। শুভ্রও এই কটা দিন ঠাম্মার গায়ে গায়ে থাকলো। ঠাম্মা এখন থেকে এখানে থাকবে বলে তার খুব আনন্দ হচ্ছিল। দিন 15 পর এক রবিবার সুধাময়ী বললেন, তিনু, বৌমা, একবার দুজনে আমার কাছে এসো। সুধাময়ীর পরপর 2টো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 3-4 দিনের মাথায় মারা গিয়েছিল। তৃতীয় সন্তানকে তার শাশুড়ি মার কোল থেকে তার কথা মতো 3টে কড়ি দিয়ে সুধাময়ী কিনে নিয়েছিলেন। তাই 3 কড়ি থেকে ছেলের নাম তিনু। মায়ের ডাক শুনে ওরা দুজনে এসে বলল, মা, ডাকলে কেন? সুধাময়ী রূপাকে বললেন, বৌমা, আমার নিজের সব গয়নাই তো তোমাকে আগেই দিয়েছি। শুধু আমার দিদিমা শাশুড়ির দেওয়া সোনার ভারী কোমর বিছেটা
স্মৃতি হিসেবে কাছে রেখেছিলাম, কিন্তু ভেবে দেখলাম ওটা বাড়িতে রাখা নিরাপদ নয়। গায়ে মাস দুয়েক আগে একটা বড় ডাকাতি হয়ে গেছে। এটা আমার দাদু ভাইকে দিলাম। 4টে সোনার কয়েন আর 1 কৌটো চাঁদির টাকাও আছে, এগুলোও তোমরা রাখো। বাবা তিনু, এবার বরং তুই সুখেনকে একবার খবর দে। আমি এবার ফিরে যাব। চোখ অপারেশনটা করিয়ে তুই আমায় বাঁচালি বাবা। আমি এখন দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। বৌমাও আমার পেটের মেয়ের মতো আমার খুব সেবা যত্ন করেছে, যত্ন করে কাছে বসিয়ে খাইয়েছে। রূপা এবার ব্যাকুল হয়ে বলল, মা, আপনার তো আমাদের সাথে থাকার কথা। সুধাময়ী বললেন, একসঙ্গেই তো থাকছি মা, তোমরাই তো আমায় সব কিছু দিয়ে জড়িয়ে রেখেছ। নিজের ছেলে তো নিজেরই হয়, সে ছেলে ভালো হলেও আমি মা, মন্দ হলেও আমি মা। কিন্তু পরের মাকে তোমার মতো নিজের মা কজন ভাবতে পারে? আমি জানি মা, আমি কখনো অক্ষম হলে তুমি আমাকে যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখবে। রূপার বুকটা নিঃশব্দে কান্না ও অনুশোচনায় ভেঙে খান খান হয়ে গেল। সুধাময়ী চলে যাওয়ার পর রূপা অভ্রকে বলল, অভ্র, আমি মায়ের কাছে ক্ষমা চাইতে পারিনি, কারণ মা আমার ভেতরটা দেখতে পাননি। আমিও মুখ ফুটে তাকে কিছু বলতে পারিনি। তিনি আমাকে চৈতন্য বোধের শিক্ষা দিয়ে গেলেন, কিন্তু তোমার কাছে আমি ক্ষমা চাইছি। অভ্র বলল, রূপা, তুমি আমার মাকে অন্তর থেকে গ্রহণ না করলেও কর্তব্যের কোনো ত্রুটি করনি, এতেই আমি খুশি। আমি জানতাম মা তার শ্বশুরের ভিটে মাটির ঘর, সাজানো ভাঁড়ারের ঘর, গৃহস্থালী বাগান ফেলে স্বর্গেও যেতে চাইবে না।